শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি 19 ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়। অনলাইনে পাঠদান চালিয়ে যাওয়ার আহ্বান। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বসানো হয়েছে 37তম স্প্যান। দৃশ্যমান হল সেতু 5.5 কিলোমিটারের বেশি। কুমিল্লায় যুবলীগ কর্মী জিল্লুর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার 24 জনের নাম উল্লেখ করে মামলা। চট্টগ্রাম বন্দরে খালাসের অপেক্ষায় 25,000 টন পেঁয়াজ। দাম বাড়ার আশায় বাজারে দিচ্ছেন না ব্যবসায়ীরা। ঘূর্ণিঝড় গৌরকির 50 বছর পরও গড়ে ওঠেনি প্রাকৃতিক দুর্যোগে নিরাপদ আশ্রয়ে। চরম ঝুঁকিতে চরাঞ্চলের মানুষ। আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি 19 ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। করোনার কারণে গত 18 মার্চ থেকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। বাতিল হয়েছে পিইসি, জেএসসি এবং এইচএসসি পরীক্ষা। সেই সাথে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের দেয়া হচ্ছে অটো প্রমোশন। শিক্ষার্থীদের পড়াশোনার সাথে রাখতে সংসদ টিভিতে প্রচার হচ্ছে ক্লাস লেকচার। সবাইকে এই ক্লাস লেকচার মনোযোগ দিয়ে দেখার আহ্বান শিক্ষা মন্ত্রণালয়ের। সেই সঙ্গে যেসব প্রতিষ্ঠানের সামর্থ্য আছে তাদের অনলাইনে একাডেমিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান মন্ত্রণালয়ের। এ নিয়ে জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, এই যে আবার ছুটি বাড়ানো হলো, এ বিষয়ে শিক্ষার্থী এবং অভিভাবকরা কি বলছেন? আজকের বলতে গেলে 8ম দফায় ছুটি বাড়ানো হয়েছে। তো গত 18 মার্চ থেকেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। দফায় দফায় এই ছুটি বাড়ানো হচ্ছে। এবারের ছুটি 19 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। তো আমি শিক্ষার্থী এবং অভিভাবকদের কাছে তাদের মতামত জানতে চেয়েছিলাম। তারা আমাকে যেটি জানাচ্ছেন যে আসলে এই সিদ্ধান্তটি ঠিক রয়েছে, কারণ করোনার এখন যে পরিস্থিতি চলছে তাতে করে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা যাওয়ার মতো উপযুক্ত পরিবেশ এখনও তৈরি হয়নি এবং স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম প্রতিষ্ঠানে চালানোর মতো সক্ষমতাও বাংলাদেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে নেই বলে মত অভিভাবকদের। সেক্ষেত্রে তারা এই ছুটি বাড়ানোটাকে যৌক্তিক বলছে। তবে সেই সাথে আরও কিছু বিষয় এখানে উঠে আসছে শিক্ষক এবং অভিভাবকদের পক্ষ থেকে। অভিভাবকরা দাবি করছেন যে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ তাই তাদের যে টিউশন ফি রয়েছে সেটি কমানোর একটি দাবি করছেন। আবার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বলছেন যে এই টিউশন ফিটি যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলো না নেন তাহলে তারা শিক্ষকদের বেতন দিতে পারবেন না। তো এই দুই পক্ষের দাবি হচ্ছে যে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে সুস্পষ্ট কোনো নির্দেশনা যদি এই ছুটি বাড়ার সাথে সাথে দিয়ে দেওয়া হতো তাহলে এই যে সংকট, এই সংকটটি তৈরি হতো না। সেক্ষেত্রে যে কোনো একটি নির্দেশনা যদি দেওয়া হতো তাহলে তাদের জন্য ভালো হতো। সেই সাথে অভিভাবক এবং শিক্ষকরা আরেকটি বিষয় আনছেন যে আগামী বছরের যে এসএসসি, এইচএসসি পরীক্ষার্থী রয়েছেন তাদেরও পরীক্ষা খুব সন্নিকটে চলে এসেছে। কারণ আমরা যেটি দেখি যে বিগত বছরগুলোতে ফেব্রুয়ারির প্রথম দিন থেকে এসএসসি পরীক্ষা শুরু হয় এবং এইচএসসি পরীক্ষা এপ্রিল মাসের প্রথম দিন থেকে শুরু হয়। তো ফেব্রুয়ারি এবং এপ্রিল মাস আসতে খুব বেশি দিন বাকি নেই, অথচ গত 8 মাস ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এই 10ম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী শিক্ষার্থীদের ক্লাস তেমনভাবে হয়নি। যেগুলো রাজধানীর নামী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তারা হয়তোবা অনলাইনে তাদের একাডেমিক কার্যক্রম কিছুটা পরিচালনা করতে পেরেছেন, কিন্তু যেগুলো রাজধানীর বাইরে প্রত্যন্ত অঞ্চলে সারা দেশের অন্যান্য যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তারা অনলাইনে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারেনি। এইচএসসি পরীক্ষার বিষয়ে কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত জানা যায়নি। না, এই বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানা যায়নি। শিক্ষা মন্ত্রণালয় বলছে তাদের সিলেবাস শেষ করার বিষয়ে তারা ভাবছে এবং খুব শিগগিরই এই বিষয়ে ছোট করে একটু বলবেন যে এবছরে যে এইচএসসি পরীক্ষাটি বাতিল হলো এবং জেএসসি এবং এসএসসির রেজাল্টের ভিত্তিতে ফলাফল দেওয়ার কথা, ডিসেম্বরে দেওয়ার কথা, সেটির অগ্রগতি আসলে কতটুকু?
আমি সেটি নিয়ে কথা বলেছিলাম। শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা এটি নিয়ে কাজ করছে এবং কাজ ডিসেম্বরের শেষ সপ্তাহের মধ্যে এই ফলাফলটি প্রকাশ করা হবে। এরই মধ্যে কমিটি গঠন করা হয়েছে, কমিটি কাজ করছেন। এখন যে বিষয়গুলো নিয়ে জটিলতা রয়েছে, অর্থাৎ বিভাগ পরিবর্তন করেছিল যারা এসএসসিতে সায়েন্সে ছিল, এইচএসসিতে এসে কমার্সে চলে গেছে, তাদের ফলাফল সমন্বয়টি নিয়ে তারা কাজ করছে। এছাড়া আরও এ ধরনের কিছু বিষয় রয়েছে, সেগুলো নিয়ে কমিটি কাজ করছে এবং গ্রহণযোগ্য একটি সমাধান সেখানে করা হবে। সেই সাথে বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে যে অন্যান্য বছর যে এইচএসসি পরীক্ষার যে সনদ দেওয়া হয়, এবারও ঠিক তেমনটি সনদ দেওয়া হবে। তাদের যে বিষয়ভিত্তিক যে নম্বর সেটিও দেওয়া হবে। এ কারণেই মূলত এই সময়টি লাগছে এবং ডিসেম্বর মাসের মধ্যেই এই ফলাফল ঘোষণা করা হবে। নূর আলম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ঢাকা 18 আসনের উপনির্বাচনে শেষ হয়েছে ভোট গ্রহণ, তবে ভোটারদের বাধা দেয়া, এজেন্ট বের করে দেয়া সহ নানা অনিয়মের অভিযোগ করেছে বিএনপি প্রার্থী। তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলেছেন আওয়ামী লীগের প্রার্থী। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। ভোটার উপস্থিতি নিয়ে সিইসি বলেন ভোটারদের কেন্দ্রে নেয়ার দায়িত্ব প্রার্থীদের, কমিশনের নয়। সকাল 8টায় ভোট গ্রহণ শুরুর ঘণ্টা দুয়েকের মধ্যেই গণমাধ্যমে নানা অনিয়মের অভিযোগ তুলে ধরেন বিএনপির প্রার্থী। সকাল 10টার দিকে আবদুল্লাপুরে মালেকাবানু আদর্শ বিদ্যানিকেতনে ভোট দেওয়ার পরপরই তিনি বলেন তার ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়, বের করে দেওয়া হয় ধানের শীষের এজেন্টদের, কিন্তু প্রশাসন নির্বিকার। ঢাকার বাইরে থেকে সন্ত্রাসী এনে গাজীপুর, সাভার থেকে আশেপাশের সমস্ত ডিস্ট্রিক্ট থেকে সাধারণ ভোটাররা সেখানে ভোট কেন্দ্রে যেতে পারতেছে না, ভয়ভীতি দেখাচ্ছে এবং শুধু আওয়ামী সন্ত্রাসী না, সাথে সাথে পুলিশ সেখানে সহযোগিতা করতেছে। আমাদের নেতাকর্মীদেরকে মারধর করে বের করে দিচ্ছে, কোনো জায়গায় আমাদের এজেন্ট ঢুকতে দিচ্ছে না। এর কিছুক্ষণ পর উত্তরার 5 নম্বর সেক্টরের আইএস স্কুল অ্যান্ড কলেজে ভোট দিয়ে আওয়ামী লীগ প্রার্থী বিএনপি প্রার্থীর সব অভিযোগ ভিত্তিহীন জানিয়ে বলেন জনগণই পাশে আছে, তাই কোনো বহিরাগতের দরকার নেই। এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা আপনারাই ভালো বলতে পারবেন। আমার জানা মতে ঢাকা 18 সনের কোথাও এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই এবং আমার জানা নেই। এজেন্ট বের করে দেওয়ার একটা অভিযোগ এসেছে। এটা অভিযোগ ওনারা বারবারই দেয়, মিথ্যা অভিযোগ। আমাদের সাথে আমাদের সম্মানিত জনসাধারণ আছেন আমাদের ঢাকা 18 সনের। আমাদের বহিরাগত লোকের দরকার নাই, বরঞ্চ তারই বহিরাগত লোক এনে গণসংযোগ করেছে। এদিকে বেলা 11:15টার দিকে ভোট দেওয়ার পর প্রধান নির্বাচন কমিশনার বলেন বিএনপির অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি, ভোটের পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ। সকাল থেকেই আমি রিটার্নিং অফিসারের সাথে যোগাযোগ করেছি, ওনার সাথে কথা বলেছি। উনি বলেছেন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা অথবা নির্বাচন পরিপন্থী কোনো কাজ হয়নি। আসার আগে আমাদের কন্ট্রোল রুম থেকেও চেক করেছি। ভোট শুরুর কয়েক ঘন্টা অধিকাংশ কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও পরে অনেক কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে সিরাজগঞ্জ 1 আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। কেন্দ্রে ভোটারের তেমন উপস্থিতি ছিল না। 168টি কেন্দ্রের সবগুলোতেই ভোট হয়েছে ইভিএমে। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী তানভীর শাকিল জয় ও বিএনপি প্রার্থী মোহাম্মদ সেলিম রেজা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোট ভোটার সংখ্যা 3,45,603 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,71,641 জন এবং নারী ভোটার 1,73,962 জন। গত 13 জুন করোনায় আক্রান্ত হয়ে মারা যান গাজীপুর আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম। তার মৃত্যুতে এই আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আরও জানাতে সিরাজগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী দিলীপ কুমার গৌর। দিলীপ, নির্বাচনে ভোটার উপস্থিতি কেমন দেখেছেন আপনি? ভোট গণনা শুরু হয়েছে কিনা? আপনারা জানেন যে আজকে সকাল 8টা থেকে সিরাজগঞ্জ 1, কাজীপুর এবং সিরাজগঞ্জ সদরের 5টি ইউনিয়ন মিলে যে নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ 1 আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা সকাল থেকে কাজীপুরে বিভিন্ন নির্বাচন ভোট কেন্দ্রে গিয়েছে। আমরা দেখেছি এখানে যে ভোট বলতে উৎসব, সে উৎসব কিন্তু আমরা দেখেছি উৎসব মুখর পরিবেশে কিন্তু এখানে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। আমরা প্রতিটি কেন্দ্রে দেখেছি যে মহিলা এবং পুরুষ ভোটার উপস্থিতি ছিল, তবে মহিলা ভোটারের উপস্থিতিটা ছিল চোখে পড়ার মতন। এবং আমরা যে ভোট কেন্দ্রগুলো ঘুরেছি সেখানে আমরা দেখেছি যে প্রতিটি কেন্দ্রে আসলে ভোটের যে আমরা সারাদিন দেখেছি যে সকালবেলা ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা গড়ার সাথে ভোটার উপস্থিতি বেড়েছে এবং প্রতিটি কেন্দ্রে প্রায় 50%, 60% করে ভোটার তাদের ভোট প্রয়োগ করেছে। আমরা কথা বলেছিলাম প্রকৌশলী তানভীর শাকিল জয়ের সাথে, নৌকা মার্কার যিনি প্রতীক, তিনি বলেছেন যে কাজীপুর আসন আসলে নৌকার একটি ঘাটে এবং এখানে উৎসবমুখর পরিবেশে সকাল থেকে ভোট গ্রহণ চলছে এবং তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে তিনি
শতভাগ জয়ী হবেন। এদিকে বিএনপি প্রার্থী তারা অভিযোগ করেছে যে তাদের কেন্দ্রে তাদের হচ্ছে যে পোলিং এজেন্ট সেই এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং তাদের ভোটার যারা বিএনপি সমর্থক আছে তাদের ভোট কেন্দ্রে যেতে দেওয়া হচ্ছে না। তবে আমরা সকাল থেকে যে কেন্দ্রগুলোতে ঘুরছি কোথাও বিএনপির পোস্টার ব্যানার এবং কোনো পোলিং এজেন্ট আমরা দেখি নাই এবং বিএনপির যে প্রার্থী তাকেও আমরা 68টি কেন্দ্রে সবগুলোতেই ভোট হয়েছে ইভিএমে, এটি নিয়ে ভোটাররা কি বলেছেন? এখানে আসলে আপনারা জানেন যে গাজীপুর একটি যমুনা চর বিস্তৃত অঞ্চল, এখানকার অধিকাংশই চরাঞ্চল। তো এই ইভিএম নিয়ে আসলে ভোটারদের মধ্যে একটা শঙ্কা ছিল, কিন্তু ভোট প্রয়োগের পরে আমরা দেখেছি যে সাধারণ যারা বয়স্ক মানুষ আছে তারা খুবই আনন্দিত যে তারা একসময় ব্যালটে ভোট দিত, এখন তারা ডিজিটাল পদ্ধতিতে মাত্র 1-2 টিপে তাদের ভোট হয়ে যাচ্ছে এবং খুবই কম সময়ে তারা ভোট দিতে পেরে আসলে তারা আনন্দিত। এখানকার অধিকাংশ মানুষ আসলে এই ইভিএমে ভোট দিতে পেরে আনন্দ প্রকাশ করেছে এবং উৎসবমুখর পরিবেশেই এখানকার ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন ভোট গণনা চলছে, অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা প্রতি কেন্দ্রের যে ফলাফলগুলো কেন্দ্র হয় সেই ফলাফলগুলো আমরা জানাতে পারবো। এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের কাজীপুর উপনির্বাচনের সর্বশেষ খবর। সিরাজগঞ্জ থেকে কথা হচ্ছিল সহকর্মী দিলীপ কুমার গৌড়ের সাথে। ঢাকা 18 আসনের উপনির্বাচনী কেন্দ্র আব্দুল্লাপুরের মালেকা বানু স্কুলে 18টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, এখন সেখানে পরিস্থিতি কি, পুলিশ কি বলছে? দেখুন, আজকে কিন্তু আসলে আমরা যতটুকু জানতে পেরেছি যে 11:15 নাগাদ মালেকা বানু যে ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রটিকে আসলে এই যে ককটেল বিস্ফোরণের যে ঘটনাটি, সেই ককটেল বিস্ফোরণের ঘটনাটি আসলে ঘটে এবং বেশ কয়েকটি ককটেল আসলে সেখানে ছুড়ে মারা হয় এবং আমরা আসলে সেখানকার ভোটার এবং দায়িত্বরত যারা পুলিশ কর্মকর্তা আছেন এবং বিভিন্ন প্রার্থীদের যারা সমর্থক আছেন তাদের কাছ থেকে আসলে যতটুকু আসলে জানতে পেরেছি যে সেখানে বেশ কয়েকটি ককটেল আসলে ছুড়ে মারা হয় এবং এর পরপরই বেশ কয়েকটি ককটেল আসলে সেখানে বিস্ফোরিত হয়, আর বেশ কিছু ককটেল আসলে অবিস্ফোরিত রয়ে গিয়েছে। আমরা এখন ঠিক যে জায়গাটিতে এসেছি এখানে মূলত সেই ককটেলগুলো যেগুলো বিস্ফোরণ হয়নি সেই ককটেলগুলো এখানে নিয়ে আসা হয়েছে ধ্বংস করার জন্য। আমরা পুলিশ সদস্যদের সাথে কথা বলেছি, তবে তারা কিন্তু আসলে এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলতে পারছেন না যে কারা এই ককটেলগুলো আসলে সেখানে ছুড়ে মেরেছে। তবে পুলিশ এরই মধ্যে 2জনকে আটক করেছে বলে আমরা জানতে পেরেছি। তবে আমরা উত্তরা যে পূর্ব থানাতে কিন্তু আসলে সেই ককটেলগুলো নিয়ে এসে রাখা হয়েছিল সেটি আমরা যেটি জানতে পেরেছি সেখান থেকে মূলত এখানে ধ্বংস করতে নিয়ে আসা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে আসলে যেগুলো বিস্ফোরিত হয়নি সেই ককটেলগুলো আসলে ধ্বংস করা হবে। এই বিষয়গুলো নিয়ে আসলে আওয়ামী লীগের যিনি প্রার্থী আছেন নৌকার প্রার্থী, তিনি আসলে বলেছেন যে তাকে ভয়ভীতি প্রদর্শনের জন্যই এই ককটেলগুলো এখানে ছুড়ে মারা হয়েছে। বিএনপি যিনি প্রার্থী এসএম জাহাঙ্গীর, তিনি ভোট দিয়ে যাওয়ার পরপরই কিন্তু আসলে এই ককটেলগুলো বিস্ফোরণ করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো উত্তরা পূর্ব থানা থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এই ঘটনাটি আসলে তদন্ত করা হচ্ছে, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং আজকে সারাদিনের মধ্যে অর্থাৎ আজকে ঢাকা 18 যে উপনির্বাচনী এই ঘটনাটি কিন্তু আসলে একটি বিশৃঙ্খল ঘটনা, একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে যেভাবেই হোক এবং যারা এই ঘটনাটি। অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। কুমিল্লায় যুবলীগ কর্মী জিল্লুর রহমানকে কুপিয়ে হত্যা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গত রাতে 24 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও বেশ কয়েকজনকে আসামি করে সদর দক্ষিণ থানায় মামলা করেন নিহতের ভাই ইমরান চৌধুরী। পুলিশ জানায় বুধবার 8টার দিকে জিল্লুর রহমান তার স্ত্রীকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তায় অপেক্ষা করছিলেন। এ সময় 5 থেকে 7টি মোটরসাইকেলে হেলমেট পরা কয়েকজন তাকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে কুমিল্লা মেডিকেলে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গত সিটি নির্বাচনে 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছিলেন তিনি। সে সময় থেকে প্রতিপক্ষরা তাকে হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ স্বজনদের।
কে ধর্ষণের অভিযোগে স্বাস্থ্যকর্মী আব্দুল মান্নান ব্যাপারীর বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার রাতে ভুক্তভোগী নারী রায়পুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এই মামলা করেন। মামলার পর থেকে পলাতক রয়েছে আব্দুল মান্নান। পুলিশ জানায় বুধবার দুপুরে চরকাচিয়া কমিউনিটি ক্লিনিকে ওই নারী চিকিৎসার জন্য যায়। এ সময় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী আব্দুল মান্নান ব্যাপারী জোর করে তাকে ক্লিনিকের ফাঁকা ঘরে নিয়ে ধর্ষণ করে। এরপর ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন চলে এলে পালিয়ে যায় আব্দুল মান্নান। পরে ওই নারীকে উদ্ধার করে রায়পুর থানায় নিয়ে যায় স্থানীয়রা। শারীরিক পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। সমগ্র বাংলাদেশে এ পর্যায়ে নিচ্ছি আরেকটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর স্বাগত আরেকবার। চিকিৎসকের বদলে অদক্ষ নার্স দিয়ে গর্ভপাত করিয়ে চট্টগ্রামে এক কলেজ ছাত্রীকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। ৬ মাস আগে করা এই মামলার জেরে বুধবার রাতে সিভিল সার্জনের নির্দেশনায় ক্লিনিকটি সিলগালা করা হয়। সিএমপি দক্ষিণ বিভাগের উপকমিশনার মেহেদী হাসান জানান, ৬ মাস আগে নগরীর সিটি হেলথ কেয়ারে গর্ভপাতের সময় মারা যান রিফাত সুলতানা নামে এক কলেজ ছাত্রী। তাকে কোনো ধরনের চিকিৎসকের উপস্থিতি ছাড়া অদক্ষ নার্স ও আয়া দিয়ে অস্ত্রোপচার করার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে গ্রেপ্তারকৃতরা। অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থার অবনতি হলেও অবৈধ গর্ভপাতের ব্যবসার কথা জেনে যাওয়ার ভয়ে তাকে অন্য হাসপাতালে পাঠানো হয়নি। উল্টো করোনায় রোগীর মৃত্যু হয়েছে বলে জানানো হয়। পরে এই ঘটনায় মামলা করে নিহত কলেজ ছাত্রীর পরিবার। কয়েকদিন আগে ময়নাতদন্তে অবহেলায় মৃত্যুর বিষয়টি সামনে আসে। বুধবার রাতের অভিযানে ক্লিনিক কর্তৃপক্ষ লাইসেন্স ও প্রশিক্ষিত নার্স রাখার কোনো প্রমাণ দেখাতে পারেনি। কোনো ধরনের কোনো কাগজপত্র দেখাতে পারেননি, কারণ এখানে এই ধরনের একটা ট্রিটমেন্টে কোনো ডকুমেন্ট তারা রাখেনি এবং তারা ডকুমেন্ট রাখে না পরবর্তীতে যেন তারা বিপদে না পড়ে। আমাদের প্রাথমিক তদন্তে এবং মোটামুটিভাবে আমরা এগুলো নিশ্চিত হয়েছি। আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার ফয়সাল, ৬ মাস আগের করা মামলায় এতদিন পর কেন ক্লিনিকটি সিলগালা করা হলো, আর ক্লিনিক কর্তৃপক্ষের কোনো বক্তব্য আপনি জানতে পেরেছেন কিনা? বলতে যাদেরকে বোঝানো হচ্ছে মালিককে মূলত গতকালই আটক করা হয়েছিল, গতকাল দুপুরে। তাদের আটক করে সন্ধ্যায় চট্টগ্রামের সিভিল সার্জনের নেতৃত্বে সেই অভিযানে সেখানে বিভিন্ন অনিয়মের কারণে সেই হাসপাতালে সিলগালা করা হয়। গতকাল যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে একটি সংবাদ সম্মেলন করে, সেখানে তাদের পক্ষ থেকে যে বিষয়টি জানানো হয়েছে সেটি হলো মে মাসে আসলে ওই শিক্ষার্থী তিনি মৃত্যুবরণ করেন এবং এই ঘটনায় তখন একটি মামলা হয়েছিল। কিন্তু মামলা হলেই সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে আইনি যেই পদক্ষেপ সেটি নেওয়া যায় না। এটির তখন থেকেই মূলত তদন্তের যে কার্যক্রম সেটি পুলিশ চালিয়ে আসছে এবং এরপরে তারা ঘটনাটি তদন্ত করতে শুরু করে তখন তারা দেখতে পায় যে হাসপাতাল কর্তৃপক্ষ বারবারই তাদের সেখানে যে ওই কলেজ ছাত্রীর গর্ভপাত হয়েছে কিংবা সেখানে তাদের মৃত্যু হয়েছে এই ঘটনাটি তারা বারবারই অস্বীকার করে এসেছে। কিন্তু যেই হাসপাতালটি থেকে যেই অ্যাম্বুলেন্সে করে মৃতদেহ বহন করা হয়েছিল এবং সেখানে যারা যেসব নার্স সহ আয়াবুয়ারা চিকিৎসা সেবা দিয়েছিলেন তো কিংবা অস্ত্রোপচার করেছিলেন তাদের কিন্তু কয়েকজনকে পুলিশ আটক করে এবং তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কিন্তু সেই বিষয়গুলো উঠে আসে এবং তারা স্বীকার করে নেয় সেখানে তার যেই মৃত্যুর কথা। এবং এরপরেই মূলত পুলিশ এই ঘটনার বাকি যারা অভিযুক্ত তাদের আইনের আওতায় নিয়ে আসার ব্যাপারে পদক্ষেপ নেয়, যার কারণে কিছুটা দেরি হয়েছে। আরেকটি বিষয় হলো শুরুতে কিন্তু এই ঘটনা যেহেতু হাসপাতাল কর্তৃপক্ষ অস্বীকার করেছে এবং যেই অদক্ষ নার্সকে দিয়ে অস্ত্রোপচারের কারণে মৃত্যু হয়েছে সেটিও অস্বীকার করেছিল। তার মৃত্যু 16 দিন পর তার যখন ময়নাতদন্ত হয়, দ্বিতীয় ময়নাতদন্তের পরেই মূলত বিষয়টি উঠে আসে। তো পুলিশ বলছে এই বিষয়টি এরই মধ্যে অনেকটা স্পষ্ট হয়েছে, হয়তো তারা অচিরে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন এবং আইনি যে প্রক্রিয়া সেটির মধ্য দিয়ে এই ঘটনায় অভিযুক্তরা হয়তো আদালতের মাধ্যমে শাস্তির আওতায় আসবেন। তো এই চট্টগ্রাম থেকে কথা হচ্ছিল সহকর্মী ইফতেখার ফয়সালের সাথে। রাজধানীর 6টি স্থানে বাসে আগুনের ঘটনা ঘটেছে। পুলিশের ধারণা নির্বাচনকে কেন্দ্র করে এই ঘটনা ঘটতে পারে। পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, বাসে আগুন দেওয়ার ঘটনা কখন কিভাবে ঘটেছে, কারা দিয়েছে, প্রত্যক্ষদর্শী বা পুলিশের কোনো বক্তব্য আপনি পেয়েছেন কিনা?
আপনারা জানেন যে আজকে ঢাকা 18 উপনির্বাচন চলছে এবং সেই উপনির্বাচনকে কেন্দ্র করে হতে পারে বলে কিন্তু পুলিশ ধারণা করছে। আমরা যখন ডিএমপির মিডিয়া সেন্টারে গিয়েছিলাম বা তাদের কথা বলেছিলাম তখন কিন্তু তারা আমাদেরকে জানিয়েছিলেন যে এই ঘটনাটি আসলে পরিকল্পিত। আমি যদি আপনাকে একটু ঘটনাটি জানাতে চাই, আজকে বেলা 12:30 থেকে 1:30টার মধ্যে কিন্তু 6টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আমরা এমনটি জানতে পেরেছি। প্রথম ঘটনার সূত্রপাত শাহজাহানপুরে, এমনটি আমরা বিভিন্ন সূত্রে আসলে নিশ্চিত হতে পেরেছি। তার পরবর্তীতেই কিন্তু শাহবাগে আজিজ সুপার মার্কেটের সামনে, এরপর মতিঝিলে, গুলিস্তানে, বংশালে এবং প্রেস ক্লাবের সামনেও বাসে আগুন দেওয়া হয়। মোট 6টি বাসে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে আমরা দেখেছি যে বিএনপি অফিসের সামনে লোকজন জড়ো হয়, তাদের নেতাকর্মী সহ। এমন অবস্থায় প্রায় সাংগঠনিক সম্পাদক সহ 10 জনকে আটক করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি পল্টন থানা সূত্রে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিএনপি কার্যালয়ের সামনে কিন্তু এই মুহূর্তে আসলে পুলিশ অবস্থান নিয়েছে এবং তাদের সাথে জলকামান বা যে ধরনের সাজোয়া যানগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা এখানে এনে রেখেছেন, কেননা এক ধরনের বিশৃঙ্খলা হতে পারে এমন একটি শঙ্কা কিন্তু পুলিশের মধ্যে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আপনি জানেন যে এই যে বাসের যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এরপর থেকে কিন্তু পুরো রাজধানীতে আসলে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেখানে পুলিশের অবস্থান হয়েছে এবং পুলিশ অবস্থান নিয়েছে। তার পরবর্তীতে আমরা দেখতে পাই এই যে পল্টন কার্যালয়ের সামনে যে নেতাকর্মীরা জড়ো হওয়ার চেষ্টা করেন, তারপরে কিন্তু সেখানে এসে পুলিশের অবস্থান নেয়। কিছুক্ষণ আগে আমরা এখানকার যিনি ইনচার্জ রয়েছেন তার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি আমাদেরকে জানাচ্ছেন যে নিয়মিত যেহেতু রাজধানীর 6টি বাসে আগুনের দেওয়ার মতো ঘটনা ঘটেছে এবং কারা দিয়েছে সেই বিষয়ে এখন পর্যন্ত আসলে সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকলেও ধারণা করা হচ্ছে যে নির্বাচন কেন্দ্রিক সহিংসতা এটি, যার ফলে কিনা বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান নেওয়া হয়েছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত মোট সাংগঠনিক সম্পাদক সহ বিএনপি সাংগঠনিক সম্পাদক সহ মোট 10 জনকে আটক করা হয়েছে এবং আপনি জানেন যে এর প্রেক্ষিতে কিন্তু ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের পক্ষ থেকে একটি মিছিল করা হচ্ছে, বিক্ষোভ মিছিল, যে বাসে আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে। রাজধানীতে বাসে আগুন দেওয়ার ঘটনার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল। আপনারা আছেন সমগ্র বাংলাদেশে। করোনা সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে চট্টগ্রাম, বরিশাল, নোয়াখালী, ঝিনাইদহ সহ বিভিন্ন জেলায় চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। মাস্ক ব্যবহার না করায় এবং স্বাস্থ্যবিধি না মানায় জেল জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। চট্টগ্রামে মাস্ক ছাড়া বাইরে ঘোরাঘুরি করায় 30 জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। 100 থেকে 500 টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে আরও অন্তত 75 জনকে। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বলছেন সবাইকে মাস্ক পরতে বাধ্য করাই অভিযানের লক্ষ্য। গণপরিবহনে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে বরিশাল নগরীতে এক চালক এবং 12 যাত্রীকে মোট 3200 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলাকালে মাস্ক বিতরণ ও ফেস্টুন টাঙানো হয়। ঝিনাইদহ শহরের বিভিন্ন স্থানে মাস্ক না পরায় 60 জনকে মোট 32,750 টাকা জরিমানা করা হয়। নোয়াখালীর বিভিন্ন স্থানে পথচারী, যানবাহনের যাত্রী, চালক ও দোকানির বিরুদ্ধে 65 মামলা, 30,000 টাকা জরিমানা এবং একটি দোকান 3 দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে চলাচল ও মাস্ক ব্যবহার নিশ্চিতে চলছে প্রচারণা। এই পর্যন্ত আমরা প্রায় অনেককেই আমরা আটক করেছি এবং অনেককেই অর্থদণ্ড করেছি এবং আমাদের এই অভিযানগুলো কিন্তু অব্যাহত থাকবে। যারা আসবে এবং যারা বাইরে যাবে তারা সবার যাতে মাস্ক থাকে এবং যাতে তারা সবাই স্বাস্থ্যবিধি প্রতিপালন করে এবং জনস্বার্থে আমাদের এই অভিযান পরিচালিত হবে। ভয়াল 12 নভেম্বর আজ। 1970 সালের এই দিনে দেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে উপকূলীয় জনপদ পরিণত হয় ধ্বংসস্তূপে। 50 বছর পরও প্রাকৃতিক দুর্যোগে নিরাপদ আশ্রয় গড়ে ওঠেনি। এতে চরম ঝুঁকিতে রয়েছেন চর এলাকার মানুষ। 12 নভেম্বরের রাতে গোরকির ছোবলে লন্ডভন্ড হয় ভোলার বিস্তীর্ণ এলাকা। জেলার মনপুরা, চর নিজাম, ঢালচর ও চর কুকরিমুকরি সহ গোটা এলাকা পরিণত হয়েছিল মৃত্যুপুরীতে। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে কত মানুষের প্রাণ গেছে তার সঠিক হিসাব জানা না গেলেও স্থানীয়দের মতে মৃতের সংখ্যা প্রায় 2 লাখ। আমাদের বাড়িতে 18 জন লোক ছিল, বন্যার পরদিন মাত্র 6 জন লোক আছে। পাশের বাড়িতে 21 জন লোকের ভিতরে 3 জন লোক আছে আর 18 জন নিয়ে গেছে। বন্যার সময় এই ঢালচরে একটা মাত্র সাইকেলেন সেন্টার ছিল, ওই সাইকেলেন সেন্টারে আমরা কিছু সংখ্যক লোক উঠতে পেরেছি। স্মরণকালের ভয়াবহতম এই দুর্যোগে লন্ডভন্ড হয় নোয়াখালী ও লক্ষ্মীপুরের চরাঞ্চল।
মেঘনার উত্তাল ঢেউয়ে ভেসে যায় হাজার হাজার মানুষ, গবাদি পশু, ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা। আশ্রয়কেন্দ্রগুলো দূরে আছে, সরকারের কোনো আশ্রয়কেন্দ্র নাই, আর প্রাইমারি স্কুল সেগুলো অনেক দূরে। দুর্যোগ মোকাবেলায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে জনগণকে সচেতন করা হলেও এখনও দুর্গম চরাঞ্চলে প্রয়োজনীয় আশ্রয়কেন্দ্র না থাকায় জলোচ্ছ্বাস আতঙ্কে দিন কাটে মানুষের। যখনই বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস হয় তখন প্রশাসনিক নির্দেশক্রমে এই ঢালচরের মানুষকে দক্ষিণে বা কসিপিয়ার সেদিকে সরিয়ে নেওয়া হয়, কিন্তু ওই সময় নদী উত্তাল থাকায় নিত ব্যাপক সমস্যার সম্মুখীন হই আমরা। জনসংখ্যার তুলনায় আশ্রয়কেন্দ্রের সংখ্যা অনেক কম বলে স্বীকার করেন এই কর্মকর্তা। কোম্পানিগঞ্জে আছে 39টা শেল্টার, সুবর্ণচরে আছে 130টা শেল্টার এবং হাতিয়া উপজেলায় আছে 117টি শেল্টার, যেগুলো আমাদের এখন আমরা বলি যে এটা ব্যবহার উপযোগী। আর আমাদের যে জনসংখ্যা, সেই জনসংখ্যার তুলনায় সত্যি কথা বলতে কি যে আমাদের আরও শেল্টার দরকার। হাতিয়া, সুবর্ণচর ও কোম্পানিগঞ্জে 291টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র রয়েছে। এসব আশ্রয়কেন্দ্রের ধারণ ক্ষমতা 1,27,050 জন। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আর এই ছিল সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।